বাংলাদেশ এখন চাল রপ্তানিকারক দেশ। সরকারি পর্যায়ে দেশের বাইরে চাল বিক্রি শুরু হয়ে গেছে। আপাতত ক্রেতা শ্রীলঙ্কা। এরই মধ্যে একটি জাহাজ বোঝাই করে চাল গেছে, সেখানে আরো যাচ্ছে। সরকার বলছে তাদের চালের মজুদ এখন প্রয়োজনের চেয়ে অনেক বেশি। আরো 1 লাখ মেট্রিক টন চাল রপ্তানি করা তাদের পক্ষে সম্ভব। এতে বছরে আয় হতে পারে 350 কোটি টাকা। দেশে বছরে খাদ্যশস্যের চাহিদা 3,40,00,000 মেট্রিক টন। আমন ও বোরোর ভালো উৎপাদনের কারণে গেল কয়েক বছর ধরে উৎপাদন চাহিদার চেয়ে 10 থেকে 20 লাখ টন বেশি। উদ্বৃত্ত এ খাদ্য রপ্তানির সুযোগ থাকলেও হঠাৎ তৈরি হওয়া কৃত্রিম সংকট মোকাবেলায় এতদিন চাল রপ্তানি করা হতো না। সামান্য সুগন্ধি চাল রপ্তানি হলো, তা হতো ব্যক্তি উদ্যোগে। তবে গেল কয়েক বছরে সরকারের মজুদ ব্যবস্থাপনা ভালো হওয়ায় সেদ্ধ চাল রপ্তানির সুযোগ তৈরি হয়েছে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পরও বছরে 1 লাখ টন চাল রপ্তানির সুযোগ আছে বলছে খাদ্য অধিদপ্তর। 9 থেকে 10 লক্ষ মেট্রিক টন যদি খাদ্যশস্য সরকারের গোদামগুলোতে যদি মজুদ রাখা হয়, তাহলে বলা যাবে যে আমরা নিরাপত্তা সীমায় আছি। বিগত 4-5 বছর ধরে দেখা যাচ্ছে যে সবসময় আমার নিরাপত্তা সূচকের চেয়ে অনেক বেশি। চলতি মাসের 3 তারিখ আনুষ্ঠানিক চুক্তির পর সরকারি পর্যায়ে প্রথমবারের মতো শ্রীলঙ্কায় 25,000 মেট্রিক টন চাল রপ্তানি শুরু হয়। গেল শনিবার 12,500 মেট্রিক টনের প্রথম চালান নিয়ে শ্রীলঙ্কা গেছে বাংলার কাকলি। বাকি চাল নিয়ে শিগগিরই শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা হবে বাংলার কল্লোল। এখন এই কল্লোলে লোডিং হচ্ছে 12,500 মেট্রিক টন, তো প্রতিদিনের ক্যাপাসিটি হচ্ছে ধরেন 1,500 মেট্রিক টন। তো এইভাবে হিসাব করতে গেলে প্রায় 7 থেকে 8 দিন সময় লেগে যায়। তা আমরা আশা করতেছি যে বাই 10th জানুয়ারি আমরা এটাকে হয়তো শিপমেন্ট করতে পারবো, সেল করতে পারবো। শ্রীলঙ্কায় $450 দরে 25,000 টন চাল রপ্তানির ফলে খরচ বাদ দিয়েও সরকারের লাভ থাকবে 3 কোটি টাকার কাছাকাছি। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চাল রপ্তানি নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন কৃষি অর্থনীতি ও ব্রেকের নির্বাহী পরিচালক জনাব মাহবুব হোসেন। জনাব মাহবুব হোসেন, বাংলাদেশ এখন চাল রপ্তানিকারক দেশ। এই কৃতিত্বের অংশীদার বা ভাগিদার আমরা কাকে কাকে বলবো? এই সরকার, কৃষক, বেসরকারি উদ্যোক্তা, আপনাদের নীতি নির্ধারণ, নতুন জাতের চাল উৎপাদন, কোনটিকে আমরা বলতে পারবো? জি, এর মধ্যে আর কি আপনার নায়কদের মধ্যে আর কি আমি তো মনে করি সর্বনায়ক হলো কৃষি বিজ্ঞানীগণ আর কি। আমাদের যে সব বিজ্ঞানীরা আছে আর কি, ওরা নতুন নতুন উচ্চ ফলনশীল কম সময়ে ওঠে এই ধরনের জাত উদ্ভাবন করছেন, এবং তার ফলশ্রুতিতে আমরা দেখছি যে গত 20 বছরে আমাদের ধানের উৎপাদন অনেক বেড়েছে। এরপরে হলো কৃষক, মানে আমাদের দেশের কৃষকরা অশিক্ষিত আর কি, তাদের খামারের সাইজ অত্যন্ত ছোট, তারপরেও আর কি তারা এই যে উচ্চ ফলনশীল যে সমস্ত জাত আসছে সেগুলো কিন্তু সহজেই গ্রহণ করছে আর কি। রাইট, যেটা আমরা অন্যান্য দেশে দেখি না আর কি, যে প্রযুক্তির ব্যবহারে আর কি ক্ষুদ্র কৃষকরা অনেক পিছিয়ে থাকে, কিন্তু আমাদের দেশে ক্ষুদ্র এবং অশিক্ষিত কৃষক সবাই আর কি প্রযুক্তি ব্যবহারে অনেক আর কি এগিয়ে আছে আর কি। অনেক সময় আমরা দেখি বড় কৃষকের তুলনায়ও ছোট কৃষকের আর কি প্রযুক্তি ব্যবহারের আগ্রহ অনেক বেশি। জনাব মাহবুব হোসেন, আমাদের চাহিদার তুলনায় ধান উৎপাদন আসলে বেড়েছে, অনেকটাই বেড়েছে, যার কথা আপনি বলছিলেন। স্বাভাবিকভাবে কি আমাদের মনে প্রশ্ন জাগে যে কৃষক কি তার দাম ঠিক মতো পাচ্ছেন কিনা? এই দাম ঠিক মতো পাওয়ার ক্ষেত্রে আসলে আমরা কি করতে পারি বা কি উদ্যোগ নেওয়া উচিত? জনাব মাহবুব হোসেন। জি, আমরা তো দামের ওঠানামা বেশ ভালোই দেখছি। 2008-9-এর যে খাদ্য সংকট, তারপরে আর কি ধানের দাম অনেক উঠে গেছিল এবং কৃষকেরা উৎসাহিত হয়ে বড় উৎপাদনের দিকে আর কি এগিয়ে গেছে। কিন্তু পরপর 2 বছর আর কি 2009 এবং 2010 সালের উৎপাদন বৃদ্ধির পর আমরা দেখলাম হঠাৎ করে আর কি 2011 সালের শেষ দিক থেকে ধানের দাম আর কি কমতে শুরু করলো, ধান এবং চাল আর কি উভয়ই কমতে শুরু করলো, এবং তখন অনেক কৃষকই আর কি আপনার সমালোচনা করছে যে তারা উৎপাদন খরচটাও তুলে আনতে পারে নাই। সৌভাগ্যবশত আর কি গত 1 বছর থেকে আবার একটা মূল্য দেখছি যেটা কৃষকদের উৎসাহ করবে আর কি। যে আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আশা করবো যে কৃষক তার ধানের যথেষ্ট মূল্য পাবেন। আবারও